আজকের গল্প সুখের খোঁজে। লিখেছেন ছবি ব্যানার্জি। সৈকত বহু খোঁজাখুঁজি করে অবশেষে প্রমোটার মধুসূদন দত্তের বাড়ির ঠিকানায় হাজির হলো। তার এক অফিস কলিগ কাম বন্ধু বলেছিল, ভদ্রলোক প্রমোটারি থেকে শুরু করে ফ্ল্যাট ভাড়ার ব্রোকারি, পুরনো ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট কেনাবেচা সব করেন। শুনেছে রবিবার তার অফ ডে, কিন্তু খুব প্রয়োজনে কাজে বেরিয়েও থাকেন। সৈকত পৌঁছে দেখল সদর দরজাটা হাট করে খোলা। ভিতরে পৌঁছে দেখল দুটো কাজের মাসি কলপারে ঘস ঘস করে বাসন মাজা আর খড়খড় করে মুখ চলা সমান গতিতে চলছে। মাঠের মতো উঠোনটাই কটা বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। তিনতলা বাড়িটা বেশ জীর্ণ প্রাচীন। এদিক ওদিক তাকিয়েও বাড়ির বড়দের কাউকে চোখে পড়ল না। রান্নাঘর থেকে ভুরভুর করে খাসির মাংসের গন্ধ ভেসে আসছে। সৈকত একটু গলা খাঁকারি দিয়ে বলল, কেউ আছেন? একটা বছর দশকের মেয়ে ঋণ ঋণে গলায় বলল, কাউকে খুঁজছেন? সৈকত বলল, মধুসূদন দত্ত বাড়িতে আছেন? জ্যাঠা তো হিসেবের কাজ করছে, কাউকে বিরক্ত করতে নিষেধ করেছে। চলো তোমাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু জ্যাঠা খ্যাঁক খ্যাঁক করলে আমার দোষ নেই। সৈকত বলল, তোমার জ্যাঠা খুব খ্যাঁক খ্যাঁক করেন বুঝি? কাজের সময় বিরক্ত করলে করে। মধুসূদনবাবু তার খাতাপত্র গুছিয়ে রেখে বললেন, ভিতরে আসুন। বলেই বলল, মিনি 2 কাপ চা দিতে বলিস তো মা, আর সকালে লুচি আলুর দম থাকলে দিতে বলিস। সৈকত নমস্কার করে বলল, আমি সৈকত মিত্র। কি দরকার বলুন? আমি একটা ফ্ল্যাটের খোঁজে এসেছি। মধুসূদনবাবু বললেন, কী রকম ফ্ল্যাট? নতুন না পুরনো? আবাসন না সিঙ্গেল টাওয়ার নাকি ভাড়া? সৈকত বলল, না, আমি একটা ফ্ল্যাট কিনতে চাই। আমার হাতে সব রকমের ফ্ল্যাট আছে। আপনার বাজেটটা বলুন। এই ধরুন 40 লাখ। আপনার এই বাজেটে আবাসনে 750 থেকে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের রেজিস্ট্রি আর ব্রোকারি সহ দাম পড়ে যাবে প্রায় 45 থেকে 47 লাখ। তবে আমার হাতে 10 বছরের পুরনো দুটো ফ্ল্যাটও আছে, দুটোই আবাসন। 11 স্কোয়ার ফিটের দাম সব মিলিয়ে 42, বড় জোর 43 পড়বে। একটা আমার বাড়ির কাছেই নাগের বাজারে, আর একটা তেঘরিয়ায়। তেঘরিয়ার ফ্ল্যাটটা ভিআইপি থেকে মিনিট 6-7 হাঁটা রাস্তা। তা আপনি কি কলকাতায় চাকরি করেন? এমন সময় মিনি 2 কাপ চা দিয়ে বলল, জেঠি বলল লুচি আলুর দম মিষ্টি কিচ্ছু নেই। লুচি আবার ভাজতে হবে কিনা জিজ্ঞেস করল। সৈকত বলল, আপনি ব্যস্ত হবেন না, আমি ব্রেকফাস্ট খেয়েই বেরিয়েছি। এই হলো 51বর্তী পরিবার মশাই। মাত্র আধ ঘন্টার মধ্যে এক ধামার উপর লুচি ভ্যানিশ। এমনও হয় এক দিনে হেসেলে ডাল তরকারি টান পড়ে যায়। তখন বউরা নুন তেল গুড় আর কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল মেখে ভাত খায়। তাই বলে ওদের মনে কোনো আফসোস নেই। আপনি থাকেন কোথায় বললেন না তো? সৈকত বলল, কলকাতার একটা বাড়িতে পেইং গেস্ট থাকি। শনিবার বাড়ি যাই, আবার সোমবার ফিরে আসি। কলকাতায় চাকরি আর মফস্বলে বিরাট 51বর্তী পরিবার। প্রচুর জমি জায়গা দেখেই তো বিয়েটা হয়েছিল, আর ওই বিয়েটা করাই আমার কাল হয়েছিল। আমার বউয়ের মফস্বল শহর পছন্দ নয়। 51বর্তী পরিবারে প্রাইভেসি থাকে না বলে পছন্দ নয়। মফস্বলের স্কুল কলেজ পছন্দ নয়, এমনকি ডাক্তারও পছন্দ নয়। কি বলবো মশাই, তার অপছন্দের তালিকা যে কত লম্বা তা বলে বোঝানো যাবে না। ফ্ল্যাট কিনবো বলে অনেক বছর কাটালাম। বড় ছেলেটা এবার মাধ্যমিক দেবে। ইদানিং বউয়ের অশান্তিতে অতিষ্ঠ হয়ে ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি। মধুসূদনবাবু বললেন, খুব ভুল করছেন মশাই। আজকাল তো 51বর্তী পরিবার প্রায় বিলুপ্ত। 51বর্তী পরিবারে বড় বাড়িতে সবার সঙ্গে জড়িয়ে মরিয়ে থাকার সুখটাই আলাদা। একটু আধটু অসুবিধা থাকলেও বেশিটাই সুবিধা। এখন একলা স্বাধীনভাবে একটা কি দুটো ছেলে মেয়ে নিয়ে থাকাটা লজ্জ হয়ে গেছে। যাদের বিকল্প ব্যবস্থা নেই তাদের কথা আলাদা। এই আমাকেই দেখুন না, এই বিরাট বাড়িটা আমার দাদুর বাবার করা। এই বাড়িতে অগন্তি ঘরের সঙ্গে গোলক ধাঁধার মতো কত বড় ছোট বারান্দার গলি গলি যে আছে তার ঠিক নেই। আমরা 5 ভাই, তাদের বউ ছেলে মেয়ে, দুটো মা বাপ মরা ভাগ্নে, ভাগ্নের বউ, তাদের ছেলে মেয়ে,
আর 85 বছরের বৃদ্ধা মাকে নিয়ে বিরাট সংসার। আমার নিজের ছেলেপুলে নেই, কিন্তু ভাইদের আর ভাগ্নেদের ছেলেপুলেকে নিয়ে খুব ভালো আছি। কোনোদিন নিজের ছেলেমেয়ের অভাব বুঝতেই পারিনি। 3 ভাই চাকরি করে, 1 ভাই আর আমি ব্যবসা করি, 2 ভাগ্নে ছোটোখাটো ব্যবসা করে। সংসারের সিংহভাগ খরচটা আমিই করি। পরিবারে সবাই আমাকে গার্জেন বলে মানে, আবার ভক্তি শ্রদ্ধাও করে। আর অন্দরমহলে আমার স্ত্রী সর্বসেবা। ছোটোখাটো ঝগড়াঝাটি থেকে ধুন্ধুমার ঝগড়াঝাটি হয় না এমনটা নয়, কিন্তু আমার বউয়ের মধ্যস্থতায় মিটেও যায়। আবার গলাগলি ভাব, গল্প আড্ডা, হাহা হিহি হাসি চলতে থাকে। বিয়ের পরে পরে আমার স্ত্রীও প্রথম বায়না করতো এই আদ্যিকালের পুরনো বাড়ি ছেড়ে তার একটা নিজের নতুন ঝাঁচকচকে সাজানো একটা ফ্ল্যাট হোক। তবে বায়নাটা খুব জোরালো ছিল না। সেরকম হলে আমাকেও হয়তো ফ্ল্যাটে চলে যেতে হতো। আসলে পারিবারিক অশান্তিটা খুব খতরনাক জিনিস মশাই। পুরুষদের তখন ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শান্তি বজায় রাখতে হয়। তারপর যখন একে একে ভাইয়ের বউরা এলো, তাদের ছেলেপুলে হলো, তখন আর যাওয়ার নামগন্ধও করতো না। আমার স্ত্রী বাতে কাবু থাকে বলে যার যাই তাকে রান্নাবান্না থেকে অবসর দিয়েছে। বাতের ব্যথা বাড়লে তারাই গরম রসুন তেল মালিশ করে দেয়। আমার স্ত্রী শুধু বসে তরকারি কেটে দেয়, কি রান্না হবে বলে দেয়, আর কুচি কাঁচা ছেলে মেয়েদের খাইয়ে দেয়। আমার মাকেও ভাত মেখে বাচ্চাদের মতো খাইয়ে দেয়। শীতের রোদে আমি যখন পাকা উঠোনে ইজি চেয়ারে একটু বসি, সেই সময় আমার ছোট ছোট ভাইপো ভাইজিরা আমার পাকা চুল তুলে দেয়। কেউ হাত পা টিপে দেয়, আবার কেউ কোলের উপর ঝাঁপাঝাঁপি করে। তখন মনে হয় আমার মতন সুখী মানুষ আর দুটো নেই। ওদের চাহিদাও খুব অল্প, ওই আইসক্রিম, চকোলেট কিংবা রং পেন্সিল পর্যন্ত। সৈকত স্মৃতিমেদুর হয়ে বলল, আমরাও 4 ভাই, 2 দাদার পর আমি আর ছোট ভাই। একটা অবিবাহিতা দিদি, সে প্রাইমারি স্কুলে চাকরি করে, আর একটা মেয়েসহ ডিভোর্সে বোন। বাবা অবসরপ্রাপ্ত স্থানীয় স্কুলের হেডমাস্টার। মা বহুদিন গত হয়েছে। 2 দাদা স্কুল মাস্টার। ছোট ভাই হেলথে চাকরি করে। বাবার পেনশন আর জমিরায়ে সংসার হেসে খেলে চলে যায়। সবার রোজগারের সিংহভাগ টাকা আপন আপন সঞ্চয়ে থাকে। এমন সুখের সংসার ছেড়ে নেহাত বোকা ছাড়া কেউ চলে আসতে চায়? আমার বাবা খুব রাশভারী মানুষ। তার একটাই কথা, তার জীবিত অবস্থায় বাড়ি ছেড়ে কেউ আলাদা থাকলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। মধুসূদনবাবু বললেন, তাহলে আপনিও তো বঞ্চিত হবেন মশাই। আমার বউ সে ব্যাপারে খুব শেয়ানা। সে শ্বশুরমশাইকে ডাহা মিথ্যে বলে কনভিন্স করে বলেছে মেসে রান্না খাবার খেয়ে নাকি তার ছেলের পেটে আলসার আর স্থায়ী গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। তাছাড়া কলকাতায় একটা ফ্ল্যাট থাকলে বাড়ির সবার বড় ডাক্তার দেখানো থেকে কত সুযোগ সুবিধা হবে, তাই আমার ক্ষেত্রে কনসিডার করা হয়েছে। মধুসূদনবাবু বললেন, তাহলে আমার পাড়ার পুরনো ফ্ল্যাটটা আর কাছাকাছি তেঘুরিয়া আবাসনের ফ্ল্যাটটা বরং দেখবেন চলুন। সৈকত বলল, আমার আপত্তি নেই, কিন্তু এখন বেলা 12টা, আপনার দুপুরে খাওয়ার অসময় হয়ে যাবে না তো? রবিবার দিনটা আমাদের খেতে 2:30 বেজে যায়, বউদের তো 3টে 3:30 বেজে যায়। চলুন আজ পুরনো দুটো দেখুন, কাল বিকেলে 2টো নতুন 2 রুমের ফ্ল্যাট দেখাবো। 2 দিন ধরে কয়েকটা ফ্ল্যাট চষে দেখে তেঘরিয়ার ফ্ল্যাটটা সৈকতের পছন্দ হলো। বলল, আমি সামনের সপ্তাহে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আপনাকে ফাইনাল জানাবো। পরের সপ্তাহে সৈকত বাড়ি গিয়ে স্ত্রী সুনন্দাকে বলল, ফ্ল্যাটের খোঁজ পেয়েছি, নতুন পুরনো সব ঘুরে ঘুরে দেখেছি। একটা 10 বছরের পুরনো আবাসনের 3 রুমের বড় ফ্ল্যাট, সব খরচ খরচা নিয়ে অনেক দর কষাকষি করে 41.5 লাখ টাকায় রফা হয়েছে। ফ্ল্যাটটা 6 মাস আগে রং করা হয়েছে। 2টো ঘর সংলগ্ন বারান্দা, মডিউলার কিচেন, ডাইনিংটাও অনেকটা বড়, পূর্ব পশ্চিম খোলা ফ্ল্যাট, একটা ঘরের দক্ষিণটা খোলা। নতুন 2 রুমের ফ্ল্যাট প্রায় 50-এ দম দেবে। সুনন্দা আহ্লাদে গদগদ হয়ে বলল, তাহলে তেঘরিয়ার ফ্ল্যাটটাই থাক, ওই দামে যখন 3 রুমের ফ্ল্যাট পাওয়া যাবে। সৈকত বলল, তুমি দেখবে না? আমার পছন্দের তো কোনো দাম দাও না। আচ্ছা, কবে তোমার পছন্দের দাম দিইনি বলো তো? আমি জানি তুমি এই বাড়ি আর পরিবার ছেড়ে যেতে চাও না, কিন্তু ছেলেটার ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। ওর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে ওকে কলকাতার কোনো নামী কোচিং সেন্টারে ভর্তি করতে হবে।
রেজাল্ট বেরোলে ভালো একটা স্কুলে ভর্তি করে সপ্তাহে 2 দিন কোচিংয়ে যাবে। এসব সুযোগ সুবিধা কি এখানে পাওয়া যাবে? সৈকত মনে মনে বলে, এই মফস্বল শহরে পড়েই তার 2 দাদা ছেলেই প্রতিষ্ঠিত। বড়দার এক মেয়ে বিয়ের পর স্কুলে চাকরি করে। এখন আর এসব বলে আর লাভ নেই। নিত্যদিনের অশান্তির চেয়ে একটা ফ্ল্যাট কিনে যদি শান্তি পাওয়া যায় সেটাই ভালো। মাস 3 পর ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে গেল। ছেলের মাধ্যমিক পরীক্ষার পর একদিন 2টো গাড়ি ভাড়া করে সত্যনারায়ণপুর যেও দেওয়া হলো। বছর 4 পর এই আবাসনে আবার মধুসূদন দত্তের সঙ্গে সৈকতের মুখোমুখি দেখা। সম্ভবত কোনো কাস্টমারকে ফ্ল্যাট দেখাতে এসেছেন। সৈকত টুকটাক বাজার করে ফিরছিল। মধুসূদনবাবুকে এক নজরেই সৈকত চিনে ফেলল। আর 5টা প্রমোটারের মতো তার গলায় কানে 2 হাতের আঙুলে সোনার গয়না নেই। অত্যন্ত সাধারণ অমায়িক চেহারা। মধুসূদনবাবু তাকে দেখে একগাল হেসে বললেন, আরে আপনি সৈকতবাবু না? তা আপনার ফ্ল্যাট স্ত্রীর মনের মতন করে সাজিয়েছেন তো? আপনারা আছেন কেমন? সৈকত বলল, ফ্ল্যাটে না এলে দেখবেন বা জানবেন কেমন করে? আসুন, ভেতরে আসুন। মধুসূদনবাবুকে দামি সোফায় বসিয়ে সৈকত বলল, আপনি 2 মিনিট বসুন। একটু পরে 1 গ্লাস ঠান্ডা দইয়ের শরবত আর 2টো রসগোল্লা এনে বলল, আগে সামান্য অতিথি সৎকারটুকু করি। মধুসূদনবাবু বললেন, ব্যাপারটা কি মশাই? আপনার স্ত্রী কি পর্দানসীন? সব বলবো স্যার। মধুসূদনবাবু শরবতের গ্লাসে চুমুক দিয়ে বললেন, আপনি আমাকে লজ্জায় ফেললেন মশাই। সেদিন তো আপনাকে 1 কাপ চা ছাড়া কিছুই খাওয়াতে পারিনি। সৈকত বলল, আপনার গল্প শুনেই আমার মন ভরে গেছিল। এবার বলি, প্রায় মাস 2 হলো আমার স্ত্রী এখানে থাকে না। কি বলছেন মশাই? আপনাদের বিয়ে তো অনেক বছর হলো, এত বছর পর ছাড়াছাড়ি হলো? এটাও এখন এ যুগে ছোঁয়াচে রোগের মতো একটা বিরাট সমস্যা। আরে না না, সে বহাল তবিয়তেই আছে। সে তো নিজস্ব একটা ফ্ল্যাট পেয়ে খুব খুশিই ছিল। প্রথম মহা উৎসাহে ফ্ল্যাটে নতুন নতুন ফার্নিচার কেনা, রং মিলিয়ে পর্দা কেনা, রান্নাঘরের জন্য ননস্টিকের বাসন, দামি কাপলেট থেকে ডিনার সেট কিনে ঘর সাজাতে ব্যস্ত হয়েছিল। এদিকে আমার টাকা ছাড়াদ্দ হচ্ছে যেন হাসি মুখে আমাকে মেনে নিতেও হচ্ছিল। তারপর ছেলেকে মোটা টাকা দিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি করলাম। 2 বছর ছেলের জন্য আমার স্ত্রীও জান প্রাণ লড়িয়ে দিল। ছেলেটা এমনিতেই মেধাবী ছিল। প্রথমবার জয়েন্টে বসেই ভালো র্যাঙ্ক করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পেয়ে গেল। আসলে ছেলেটাই তার ধ্যান জ্ঞান আর একমাত্র জগৎ ছিল। তার সামান্য জ্বর জারি হলে উৎকণ্ঠা, গা ম্যাজ ম্যাজ করলে ঘন ঘন কপালে হাত দিয়ে জ্বর আসছে কিনা দেখা, ছেলের পড়তে বসার সময় নিজেও ছেলের সঙ্গে রাত জেগে বসে থাকা, এসব তো ছিলই। সে চলে যাওয়ার পরেই এক গভীর বিষণ্ণতা আস্তে আস্তে আমার স্ত্রীকে গ্রাস করতে লাগলো। ছেলেটাও 2-3 বার বুড়ি ছোঁয়ার মতো করে এখানে এসেছিল বটে, কিন্তু দেশের বাড়ির টানে ছেলের সেখানে গিয়ে 3-4 দিন করে থেকে আসাটাও তার ডিপ্রেশনের একটা কারণ ছিল। মধুসূদনবাবু বললেন, এখন এই একটা ছেলে বা মেয়ে নিয়ে বাবা মায়ের এই আতুপুতু ভাবটাও মশাই বেড়েই চলেছে। মানছি এখন যুগ পাল্টেছে, দিন বদল হয়েছে, আগেকার মতন 5-6টা ছেলে পেলে নেওয়ার জোগাড় নেই। কিন্তু 2টো সন্তান থাকলে মায়েদের এতটা আতুপুতু ভাবটা দেখাবার সময় থাকে না। সৈকত বলল, ছেলের লেখাপড়ার ক্ষতি হবে বলে দেশের বাড়ির সঙ্গে যোগাযোগ আমার স্ত্রী কমিয়ে দিয়েছিল। তারা হয়তো কটা দিন থাকবে মনে করে এখানে এলেও বউয়ের হাবভাব দেখে একটা দিন থেকেই চলে যেত। নেহার ঠেকায় না পড়লে কেউ তেমন আসতেই চাইতো না। মাস 2 আগে আমার ছোট বোন তার মেয়ের কিছু সমস্যার জন্য একজন গাইনির কাছে এসেছিল। সঙ্গে ছোট ভাই আর ভাইয়ের বউ এসেছিল। আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম। তারা এসে দেখে বউয়ের ধুম জ্বর। কোনো রকমে দরজা খুলে দিই আবার বিছানায় লটকে পড়েছিল, অথচ সকাল থেকে ভালোই ছিল। ওরা 3 দিনের জন্য এসে 10 দিন থেকে বউকে সুস্থ করবার পর বউ ওদের সঙ্গে দেশের বাড়ি চলে গেল। সেই যে গেল, আর ফিরে আসার নাম করছে না। মধুসূদনবাবু হো হো করে হেসে বলল, বলুন ঝাঁকের কই ঝাঁকে ফিরে গেল। সৈকত বলল, আপনি হাসছেন? আমার অবস্থাটা বুঝতে পারছেন? এই ফ্ল্যাটে এখন আমার কেয়ারটেকারের ভূমিকা। আগে পিজিতে এখানকার চেয়ে 1000 গুণ ভালো আরামে ছিলাম। ছেলের পড়াশোনার জন্য আগে মাসে 1 বার বাড়ি যেতাম। এখন সেই আগের মতো প্রতি সপ্তাহে না হলেও মাসে 2 বার, কখনো 3 বার, শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে হচ্ছে।
গুচ্ছের টাকা ছাড়াদ্দ করে লাভটা কি হলো বলুন তো? মধুসূদনবাবু বললেন, কি বলছেন মশাই, লাভ তো যথেষ্ট হয়েছে। ছেলে প্রথমবারই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে। আপনার নিজস্ব একটা ফ্ল্যাট হয়েছে। আরে বাবা, আপনার বাবার মৃত্যুর পর তো কালের নিয়মে একদিন ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়ে যাবে। তখন এই ফ্ল্যাট আপনাদের কাছে স্বর্গ হয়ে যাবে। আর আপনার স্ত্রী এই ফ্ল্যাটের টানে না আসুক, আপনার টানে ঠিক ফিরে আসবে। তবে আপনার স্ত্রীর এই একান্নবর্তী পরিবারের টানটা এই ফ্ল্যাটে না এলে ঠিক বুঝতে পারতো না। কালের নিয়মে একদিন সবাইকে দূরে দূরে চলে যেতে হবে, কিন্তু এই যে আপনার ছেলের শৈশবের কৈশোরের সোনারাঙা স্মৃতিগুলো চিরকাল অমলিন থেকে যাবে। কি ঠিক বলছি তো? সৈকত বলল, একদম ঠিক বলেছেন। সবার হয়তো একান্নবর্তী পরিবার নেই, কিন্তু শৈশব কৈশোরের স্মৃতি সত্যিই চিরকাল অমলিন। আপনি বরং এই রবিবার আমার বাড়িতে চলে আসুন। আপনার নেমন্তন্ন রইল কিন্তু। কথার কথা বলে এড়িয়ে যাবেন না। খাসির মাংসের রগরগে ঝোল আর পঞ্চপদ দিয়ে জমিয়ে খাওয়াবো, সঙ্গে জমিয়ে আড্ডাও দেব। তাহলে আসছেন তো? সৈকত বলল, যাব না আবার? হোম ডেলিভারি রান্না খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে মশাই। প্রথম দিনেই আপনার বাড়ির খাসির মাংসের গন্ধটা আজও আমার নাকে লেগে আছে। মধুসূদনবাবু হো হো করে হেসে বললেন, আমার গিন্নি রান্না থেকে অবসর নিয়েছে বটে, কিন্তু প্রতি রবিবার শুধু খাসির মাংসটা সে নিজে রাঁধে, আর রাঁধেও খাসা। এবার উঠি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনি ঘন ঘন বাড়ি যাওয়াটা কিছুদিন বন্ধ রাখুন। তাহলেই দেখবেন আপনার স্ত্রী ঠিক চলে আসবে। ভালোবাসার টানও বড় শক্ত টান মশাই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।